নিশ্চিতভাবে আফগানিস্তানে তালিবানদের ক্ষমতায় আসা গোটা উপমহাদেশের জন্যই ভালো খবর নয়। পাকিস্তানের জেএমবি জঙ্গিদের যেভাবে মদত দিয়েছে সরাসরি আইএসআই এবং তার সঙ্গে তালিবানরা, যার জেরে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের মাটি পর্যন্ত এই মুহূর্তে সন্ত্রাসের জাল বিছিয়ে রেখেছে জেএমবি জঙ্গিরা, তার জন্য অবশ্যই নিশ্চিতভাবে এদেশের নিরাপত্তার জন্য নিশ্চিতভাবে অত্যন্ত উদ্বেগজনক। কিন্তু তার থেকেও কি উদ্বেগজনক নয় যদি দেখি এদেশের সংসদে নির্বাচিত একজন জনপ্রতিনিধি তিনি এদেশের আইন বানাতে যান। এদেশের আইন বানানোর দায়িত্ব যাকে দিয়েছেন এদেশের জনগণ, এমন একজন জনপ্রতিনিধি তালিবানদের স্বাধীনতা সংগ্রামী বলে প্রশংসা করছেন, তুলনা করছেন স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে তালিবানদের এই কাজকে, তাদের এই জয়কে। তিনি ভারতের সংসদের প্রতিনিধি, সমাজবাদী পার্টির সাংসদ শফিকুর রহমান বুর্ক। এখানেই শেষ নয়, ওই একই দলের আরেক সাংসদ স্বাধীনতা দিবসের দিন জাতীয় সঙ্গীত গাইতে গাইতে মাঝপথে ভুলে গেলেন নাকি জানেন না। যারা প্রয়োজন কোথায়, যারা তালিবানদের মধ্যে দেশপ্রেম খোঁজেন, যারা তালিবানদের মধ্যে স্বাধীনতা যোদ্ধাকে খুঁজে পান, ঠিক পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মতো ভারতের মাটিতে দাঁড়িয়ে, ভারতের সংসদে নির্বাচিত হয়ে, ভারতের বিধানসভায় নির্বাচিত হয়ে তাদের এদেশের জাতীয় সঙ্গীত মনে রাখার দায় কোথায় তাই হয়তো ভুলে যাচ্ছেন টিএস হাসানদার। তাই হয়তো তালিবানদের মধ্যে দেশপ্রেমিক স্বাধীনতা সংগ্রামীদের খুঁজে পাচ্ছেন শফিকুর রহমান বুর্ক, যাদের এই তালিবানদের ক্ষমতা দখলের পর যাদের গোটা বিশ্ব মানবতার শত্রু বলে বিবেচনা করছে। তিনটি মাত্র দেশ, যারা চীন, পাকিস্তান আর তুর্কি, যারা ইতিমধ্যেই তাদেরকে স্বীকৃতি দিয়ে দিয়েছে নিজের স্বার্থের জায়গা থেকে। কিন্তু এদেশের মাটিতে বসে এদেশের সরকার তার নীতি, এদেশের জাতীয় স্বার্থ সব কিছু ভুলে এই দেশেরই একজন সাংসদ তালিবানদের মধ্যে দেশপ্রেম স্বাধীনতা সংগ্রামী খুঁজে পান কি করে? রিপাবলিক বাংলার একটি বিশেষ প্রতিবেদন। ইমরানের সুরে এবার তালিবানি প্রেম ধরা পড়ল সমাজবাদী পার্টির সাংসদের গলায়। তালিবানি শাসনকে ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তুলনা সপা সাংসদ শফিকুর রহমান বুর্কের। हमारा देश जब अंग्रेजों के कब्जे में तो सारा हिंदुस्तान आज़ादी के लिए लड़ा था। अब वहाँ का भी अब अमेरिका ने कब्जा कर रखा, पहले रशिया में था, जगह जगह उनका भी कब्जा, वो भी आज़ाद रहना चाहते, अपने देश को आज़ाद कराना चाहते। ये तो उनका पर्सनल मामला है, इसमें हम क्या दखल देंगे? সাংসদের এমন মন্তব্যের পর দেশ জুড়ে তৈরি হয়েছে বিতর্ক। আপনারা দেখেছেন এই ধরনের ঘটনা কোনো আমরা ভাবতেও পারি না। বিমানের চাকায় হ্যাঙ্গারে হাত ধরে লোক ঝুলতে পড়তে যাচ্ছে। মানুষ কি প্রাণের ভয়ে আছে বুঝতে পারছেন? তালিবান শাসনের পরিণাম কি হতে পারে? তো যারা এখান থেকে বসে জয়গান গাইছেন তাদেরকে এবার আফগানিস্তান যাওয়ার দরকার, তালিবানের শাসনের লাভটা নেওয়ার দরকার আছে। অখিলেশের দলে এমন অস্বস্তি প্রথম নয়। স্বাধীনতা দিবসে জাতীয় সঙ্গীত ভুলে বিতর্কে জড়িয়েছেন মোরাদাবাদের সপা সাংসদ এসটি হাসান। তালিবানি ফতোয়া দেখছে আফগানিস্তান। কোনো মহিলা একা বাড়ির বাইরে বেরোতে পারবেন না, পুরুষ সঙ্গ ছাড়া মহিলাদের রাস্তায় বেরোনো নিষেধ, মহিলাদের পা পর্যন্ত পোশাক ঢেকে রাখা বাধ্যতামূলক, মহিলাদের পড়াশোনা বা চাকরি করার কোনো অধিকার নেই। গোটা বিশ্বে তালিবানি শাসনের বিরুদ্ধে যখন আওয়াজ উঠেছে, তখন বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশে সংসদে নির্বাচিত জনপ্রতিনিধির গলায় এমন আওয়াজ। আফগানিস্তানের সংসদ দখল করেছে তালিবান, যে সংসদ গড়ে দিয়েছিল ভারত। তালিবানি শাসনের বিরুদ্ধে পাকিস্তান ও চীন ছাড়া গোটা বিশ্ব। তালিবানি শক্তিকে প্রত্যক্ষ মদত দেওয়ার অভিযোগ রয়েছে ইমরান খানের সরকারের বিরুদ্ধে, পরোক্ষ মদত যোগাচ্ছে চীন। ভারতের নিরাপত্তার ক্ষেত্রে তালিবানি শাসন অশনি সংকেত। 2023 বিধানসভা ভোট উত্তরপ্রদেশে, এমন জনপ্রতিনিধিরাই হয়তো নির্বাচিত হয়ে আওয়াজ তুলবেন সংসদ ভবনে, বিধানসভায়। ইয়াকুব মেমান বা আফজাল গুরুর ফাঁসিতে যাদের গলা ফাটে, তাৎক্ষণিক 3 তালাক নিষিদ্ধ করলে তারা মৌলবাদীদের সঙ্গে সুর মেলায়, অথচ তারাই নির্বাক তালিবানদের হাতে আফগান মহিলাদের লাঞ্ছনা ও দুর্দশায়। রিপাবলিক বাংলা। অনির্বাণে আজকে এ নিয়েই বিতর্ক করব। দেশের বাইরে থাকা তালিবানরা নিশ্চিতভাবে দেশের নিরাপত্তার জন্য বড় আশঙ্কার কারণ, বই কি তাদের মদতপুষ্ট জেএমবি জঙ্গিরা বড় আশঙ্কার কারণ নিশ্চিন্তে। কিন্তু
অবশ্যই এদেশের ভিতরে বসে, এদেশের পার্লামেন্টের ভিতরে বসে যারা তালিবানদের সমর্থন করেন তারা আসলে কি। গতকাল আমরা দেখেছি আসাদউদ্দিন ওয়েসি এই তালিবানদের সঙ্গে আলোচনা চাইছেন। আজ শফিকুর রহমান বুট তাদের মধ্যে স্বাধীনতা সংগ্রামীদের খুঁজে পাচ্ছেন, ঠিক পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মতোই। তাহলে এই দেশের নিরাপত্তা কি এদের হাতে সুরক্ষিত? এদেরই তো পাঠিয়েছে জনপ্রতিনিধি করে আইন বানাতে। আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে আপনাদের একে একে পরিচয় করে দিয়ে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন নাজিয়া ইলাহি খান, আইনজীবী। আমার সঙ্গে রয়েছেন দেবাশিস চৌধুরী, আরএসএস এর তরফ থেকে রয়েছেন নন্দিনী ভট্টাচার্য, সমাজকর্মী, এবং আমার সঙ্গে রয়েছেন রাজু ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। আমি প্রত্যেকের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে অনির্বাণের অগ্নিবাণের আজকের মূল প্রশ্নগুলো। আমার অগ্নিবাণ এক, ইমরানের মতোই ভারতের সাংসদের তালিবান প্রেম কেন? অগ্নিবাণ দুই, যারা জাতীয় সঙ্গীত গাইতে পারে না তারা দেশপ্রেম বোঝে? অগ্নিবাণ তিন, যে সাংসদ তালিবান সমর্থক তার হাতে দেশ নিরাপদ? উপস্থিত অতিথিদের সঙ্গে আলোচনায় আসে। আমি একেবারে প্রথমে নাজিয়া আপনার কাছে আসবো। নাজিয়া ইলাহি খান আমার সঙ্গে রয়েছেন আইনজীবী হিসেবে। আইন যারা তৈরি করবেন এদেশে, নাজিয়া, যাদের হাতে এদেশের আইনসভায় আইন তৈরি করার ভার, তাদের মধ্যে একজন তালিবানদের মধ্যে স্বাধীনতা সংগ্রামীদের খুঁজে পাচ্ছেন। নাজিয়া, আপনার প্রতিক্রিয়া। দেখুন, আমি একদম পরিষ্কার ভাবে বলবো, যারা আমাদের ন্যাশনাল সংটা ভুলে যাচ্ছে, ওরা কি করে আমাদের হিন্দুস্তানের যা রিচুয়াল আছে, যা প্রেম আছে, কি করে জানবে? ওরা জানবে না কখনো। আমি এখনো 24 জুলাই 2018 আমি ভুলিনি। 24 জুলাই 2018 তে রিয়াজ আহমেদ যা একটা ডেরোগেটরি রিমার্ক, ট্রিপল তালাক যা জাজমেন্ট এসেছিল, তার উপরে যা মহিলাদের বিরুদ্ধে বলেছিল, এত খারাপ ভাবে ডেরোগেটরি রিমার্ক দিয়েছিল, তারাও আমি ভুলিনি। তারপর আমি বলবো 11 এপ্রিল 2014 সমাজবাদী পার্টি জিয়া পর্দা কে অনেক ডেরোগেটরি রিমার্ক দিয়েছে, সেক্সিস্ট রিমার্ক দিয়েছে। 29 মার্চ 2019 একদম খারাপ বাজে রিমার্ক দিয়েছে আবার জিয়া पर्दा के। 15 अप्रैल 2019 आजम खान ने इतना गंदा बात कहा था कि शीला दीक्षित ने कहा था कि इनको माफी मांगनी पड़ेगी और इनके ऊपर केस फाइल होना चाहिए। এবার আপনি ভাবুন, যারা নিজের ন্যাশনাল সংটা ভুলে যাচ্ছে, যারা আমাদের যা আইন আছে, আমাদের যা সংবিধান আছে, সংবিধানকে আদর করতে পারছে না, সংবিধানকে ইজ্জত দিতে পারছে না, সংবিধান জানে না খুব ভালো করে, ওদের উপরে হিন্দুস্তানের যা সিটিজেন আছে, যা ভোটার্স আছে, ওদের উপরে কি করে রিলায়েবল করবে, কি করে ডিপেন্ডেবল হবে? একেবারে নাজিয়া, এটাই আমাদের প্রশ্ন। দেবাশিস চৌধুরী আমার সঙ্গে রয়েছেন, আমি দেবাশিস বাবুর কাছে যাবো, কিন্তু তার আগে রাজু ঘোষ আপনার কাছে আসবো। রাজুবাবু, আপনার কি মনে হয় দেশের সংসদে যারা নির্বাচিত হচ্ছেন, এমন সাংসদ তালিবানদের মধ্যে দেশপ্রেম খুঁজে পাচ্ছেন খুব অদ্ভুতভাবে? যারা তাদের মধ্যে স্বাধীনতা সংগ্রামীদের দেখতে পাচ্ছে, তাদেরই দলের আরেকজন বিধায়ক, তিনি আবার জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে মাঝপথে ভুলে যাচ্ছেন। এগুলো কি নিহাতি সমাপতন, নাকি এটা ভারতবর্ষের, ভারতীয় গণতন্ত্রের, ভারতীয় স্বাধীনতার কোট আনকোট বিউটি? এদেশের জাতীয় সঙ্গীত না জেনে, পুরোটা না জেনে, গলা মেলাতে না পেরে এদেশের সংবিধান সভায়, আইনসভায় ঢোকা যায়, এদেশের স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে তালিবানদের তুলনা করা যায় একেবারে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে গলা মিলিয়ে। তার কারণ এদেশে নাকি কোট আনকোট গণতন্ত্র আছে। দেখুন, প্রথম কথা হলো, কোনো সাংসদ, যে সাংসদ এই কথাগুলো বলছে সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। এর সাথে যে রাজনৈতিক দলেরই সে সাংসদ হন না কেন, সেই রাজনৈতিক দল অবশ্যই তার সাথে কোনোভাবে যুক্ত নয় এবং সেটা রাজনৈতিক দলের বক্তব্য নয়। এটা যে বলছে সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত। অবশ্যই ব্যক্তিগতভাবে যদি বলেন, এটাকে আমি সমর্থন করি না, এবং আমার মতো যারা ভারতীয়, যারা ভারতের প্রতি প্রেম আছে, তারা কেউ এটাকে সমর্থন করবে না। তো সেটা সম্পূর্ণ তাদের এক একজনের চিন্তাধারার উপরে তাদের সবকিছু নির্ভর করে। আর জাতীয় সঙ্গীত না জানার কথা বলছেন আমাদের মাননীয় দিলীপ ঘোষ মহাশয়, যিনি শুধু জাতীয় সঙ্গীতই নন, উনি স্বাধীনতা দিবসে বলে স্বাধীনতা দিবস অমর রহে। তো এরকম অনেক আছে অজানা লোক যারা ভারতীয় জনতা পার্টির মধ্যে রয়েছেন। একটু আগে নাজিয়া ইলাহি, এই যে আপনার এই ম্যাডাম বলছিলেন, উনি কথা বলছেন, কথার মতো অনেক কিছু ভুল থাকতে পারে, অনেক কিছু উচ্চারণগত প্রবলেম থাকতেই পারে। হ্যাঁ,
হ্যাঁ, তো যাই হোক, সেখানে আপনি নাজিয়া ম্যাডাম যেমন বলছিলেন সংবিধান, কথাটা হচ্ছে সংবিধান। অনেক কিছু অনেকের মধ্যে উচ্চারণগত প্রবলেম হতে পারে বা তার জানা না থাকতে পারে, যেটা দিলীপ ঘোষের ক্ষেত্রে হয়, সেটাই স্বাভাবিক। কিন্তু সেইটার জন্য এই নয় যে তার প্রতি দেশপ্রেম নেই। দেশপ্রেম এক জায়গায়, আর জানা না জানা আলাদা ব্যাপার। একটা বিধানসভা লেজিসলেটিভ মেম্বার অফ অ্যাসেম্বলি হয়, আগে দিলীপ ঘোষকে শিখে আসতে বলুন। দায়িত্ব নিতে পারবে না, এটাই হচ্ছে মুশকিল রাজুবাবু। এদেশে রাজুবাবু এটাই মুশকিল, এদেশে দেশপ্রেম নিয়ে কথা বললে, এদেশের মানুষের ভালো নিয়ে কথা বলতে গেলেই মুহূর্তের মধ্যে আপনারা রাজনীতিতে বিভক্ত হয়ে পড়েন। কেন দেশের স্বার্থে অন্তত রাজুবাবু, দেশের স্বার্থে অন্তত তালিবানদের মতো ইস্যুতে রাজনীতির ঊর্ধ্বে ওঠা যায় না? যা ডেরোগেটরি রিমার্ক দিচ্ছে মহিলাদের বিরুদ্ধে, আপনি ওদেরকে আপনি সাপোর্ট করছেন? নাজিয়া, আমি উত্তর নিই রাজবাবুর কাছ থেকে প্লিজ। তিনি একজন বিজেপি নেত্রী এবং তাদের নেতা এটাকে ভুল উচ্চারণ করে জানে না, তাই আমি তো এখানে নাজিয়া ইলাহিকে বিজেপি নেত্রী হিসেবে ডাকিনি, আমি তো তাকে একজন আইনজীবী হিসেবে দেখেছি। আমি একবারও বলিনি তিনি বিজেপি নেত্রী হিসেবে এখানে বক্তব্য পেশ করছেন। আমি তাকে একজন আইনজীবী হিসেবে দেখেছি রাজবাবু। একজন আইন বানাতে যাওয়া সাংসদ, তার মন্তব্য, তার পরিপ্রেক্ষিতে একজন আইনজীবী হিসেবে আমি নাজিয়ার মতামত পেয়েছি, বিজেপি নেত্রী হিসেবে নয়। আমি আপনাকে তৃণমূল কংগ্রেসের সমর্থক বলে পরিচয় করাইনি। আপনি আইনজ্ঞ বিষয়ে ডাকতেই পারেন, না সেটা আপনি ডাকতেই পারেন, কিন্তু সে বিজেপির একজন তিনি নেত্রী, তিনি সমর্থকই না, তিনি নাজিয়া ইলাহি খান যখন আইনজীবী হিসেবে কথা বলছেন, আপনি তার মধ্যে বিজেপি নেত্রীকে খুঁজে পাচ্ছেন। আর শফিকুর রহমান বুর্ক যখন স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে তালিবানদের তুলনা করছেন রাজুবাবু, তখন আপনি বলছেন এটা তার ব্যক্তিগত মন্তব্য। আমি দেবাশিস বাবুর কাছে যাই। দেবাশিস বাবু, এটা কি আসলে এদেশের রাজনীতিকদের হিপোক্রেসির একটা নমুনা, এক শ্রেণীর রাজনীতিকের হিপোক্রেসির একটা নমুনা? সমাজবাদী পার্টির তার মোটামুটি জন্মলগ্ন থেকে এরকমই পরিস্থিতি। আমরা জানি সমাজবাদী পার্টি রাম ভক্তদের উপরে গুলি চালনা করে আমাদের কলকাতার কোঠারি বন্ধুদের হত্যা করেছিল। অযোধ্যা আন্দোলনের সময় এরা নৃশংসভাবে হিন্দুদের উপর আক্রমণ করিয়েছিল মুলায়ম সিং এর সরকার, তাই তার নাম মোল্লা মোলায়ম, অনেকদিন ধরে উনি খ্যাত এই নামে মোল্লা মোলায়ম। এবং এইভাবে যে এটা ওনার ব্যক্তিগত মত হিসেবে দেখা যায় না। আর তালিবানকে দেশপ্রেমিক বা দেশপ্রেমীর সাথে তালিবানকে যে যোগাযোগ করছে, এটা একটা অনেক বড় ন্যারেটিভ আছে। সেই ন্যারেটিভটা হচ্ছে যে আমরা দুর্ভাগ্য যে ভারতের মুসলমান, ভারতের বারেলভি, দেওবন্দি বিভিন্ন যেই গোষ্ঠীরা আছে, এখান থেকেই তালিবানের ইতিহাস যদি আমরা একটু গহন চর্চা করি তাহলে দেখব তালিবানের জন্ম কিন্তু ভারতবর্ষেই। খিলাফত আন্দোলন প্রায় 100 বছর আগে খিলাফত আন্দোলন হয়েছিল। খিলাফত আন্দোলন একটা মুসলিম ব্রাদারহুড, প্যান ইসলামিজমের জন্য হয়েছিল। আজকে তালিবানেরও তাদেরও ঘোষিত নীতি হচ্ছে গোটা পৃথিবীতে শরিয়া এবং ইসলামী কানুন, ইসলামী আইন সেটাকে প্রবর্তন করা। সেরকমই খিলাফত আন্দোলন হয়েছিল গোটা পৃথিবীতে খলিফা বা দারুল ইসলাম খিলাফতের প্রবর্তন করার জন্য, প্রত্যাবর্তন করার জন্য, খিলাফত গঠন করার জন্য খিলাফত হয়েছিল। তো একই সূত্র ধরে আমাদের জানতে হবে যে এই যে তালিবানের যে ভাইরাস, যে রোগ, এটা দেওবন্দ, বারেলভি বিভিন্ন যেই এই ধর্মীয় মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসা এবং এই ধর্ম শিক্ষার যে জায়গাগুলো আছে, সেখান থেকে এই ধরনের সব তালিবান তৈরি হচ্ছে। আমার প্রশ্ন ছিল দেবাশিস বাবু, যে দেশে আইনসভাতে যাওয়া একজন সাংসদ যখন এটা বলছেন, একজন বিধায়ক যখন জাতীয় সঙ্গীত ভুলে যাচ্ছেন, সেটা নিয়ে আমি একেবারে রাজনীতির ঊর্ধ্বে উঠতে চাইছি। আমি নির্দিষ্ট কোনো ধর্মের মধ্যেও থাকতে চাইছি না। নিশ্চিতভাবে এদেশের সব মুসলমান একথা মনে করেন না। এদেশের সব মুসলমান যদি তালিবানদেরকে স্বাধীনতা সংগ্রামী মনে করতেন, তাহলে নিশ্চিতভাবে ফ্ল্যাগ হাতে সবাই নেমে পড়তেন এক্ষুনি, কিন্তু তা হচ্ছে না। আমার প্রশ্ন, যেখানে সাধারণ নাগরিক এতটা দায়িত্ব সচেতনতা পরিচয় দিচ্ছেন, তারা যেখানে শত্রু মিত্র চিনতে পারেন, কে মানবতার পক্ষে কে বিপক্ষে চিনতে পারেন, তখন রাজনীতিবিদরা কেন পারেন না? নাকি চিনেও না চেনার ভান করেন? আমি সাবির আলীর কাছে যাই। সাবির আলী, আপনার কি মনে হয়? দেখুন, এটা খুবই দুর্ভাগ্যপূর্ণ বিষয় যদি কেউ ভারতবর্ষের সাংসদ বা কোনো রাজনৈতিক নেতা যদি তালিবানকে সমর্থন করে। আমার ব্যক্তিগত মত, তালিবানকে মানুষের পর্যায়ে আমরা মনে করি না।
তালিবান যে একটা জাতি, তালিবান যে সংগঠন, তারা জঙ্গি সংগঠন। তারা দেখছেন তো কীভাবে মানুষকে কাবুলে হত্যা করছে। আমরা টিভিতে দেখে চোখে জল এসে যাচ্ছে। ওখানকার মহিলারা, শিশুরা কীভাবে ওখানে দিন কাটাবে আমরা চিন্তায়। বড় বড় শপিং মল ভেঙে দিচ্ছে। এর আগেও আমরা দেখেছি ওদের যে গভর্নমেন্ট ছিল কীভাবে ওরা গভর্নমেন্ট করেছে। এখন আফগানিস্তানের মানুষ দিশেহারা হয়ে প্লেনের ওপর উঠে পাচ্ছে, আর সারা বিশ্ব সেই জায়গায় চুপ হচ্ছে। আর সেই জায়গায় যদি কোনো সাংসদ আমাদের তালিবানকে সমর্থন করে, এটা ভারতবর্ষের ক্ষেত্রে দুর্ভাগ্যজনক। আর অ্যাজ এ ইন্ডিয়ান মুসলিম হিসেবে আমি ঘৃণা করি তালিবানকে, কারণ তালিবান কোনোদিন মানুষের কোনো প্রতীক হতে পারে না, তালিবান কোনো আইডল হতে পারে না। তালিবানরা সবসময় একটা হিংস্র জাতি, আর এই জাতির বিরোধিতা আমাদের করতে হবে। আর ভারতীয়দের এখানে জীবন নিয়ে ওখানে বিপন আছে, ওদের জীবন রক্ষার জন্য আমাদের সরকার এখন প্রচেষ্টা নেওয়া উচিত। যতজন ভারতীয় আছে তাদের দূতাবাসের সাথে কন্ট্যাক্ট করে তাদের শান্তিপূর্ণভাবে আমাদের সঠিকভাবে ঠিকঠাকভাবে যাতে ভারতে তারা ফিরে আসে, এবং কাবুলে আফগানিস্তানের মানুষ যাতে ঠিকভাবে তাদের জীবন যাপন করতে হবে, এটা নিয়ে বিশ্বকে ভাবা উচিত, কারণ এটা খুবই দুর্ভাগ্যজনক। একেবারে আমি নন্দিনী ভট্টাচার্যের কাছে আসি, সমাজকর্মী আমার সঙ্গে রয়েছেন। নন্দিনী, দেখুন নন্দিনী, একটা অদ্ভুত জিনিস, এদেশের সাধারণ মানুষ, সাবির আলীর মতো বেশিরভাগ মানুষ যখন মনে করছেন তালিবানরা মানবতার শত্রু, তখন সাংসদ, আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, বারবার আমি একটা জায়গায় হার্প করছি, তার কারণ কয়েকদিন আগে এই সংসদের ভিতরে আমরা হাঙ্গামা দেখেছি না। আমি সেই হাঙ্গামার রাজনৈতিক কারণ, তাতে কে ঠিক কে ভুল তাতে যাচ্ছি না। আমি বলছি যারা এই সংসদে গিয়ে হাঙ্গামা করছেন, কোন একটি আইনের পক্ষে বিপক্ষে আলোচনা চাইছেন, তাদের মধ্যে একজন, এদেশে অন্তত একজনকে আমরা এখনই এই মুহূর্তে খুঁজে পেয়েছি। আমি জানি না আর কতজন এরকম মানে ছুপারুস্তম হয়তো রয়েছেন, অন্তত একজন প্রকাশ্যে এসে বলছেন ওরা দেশপ্রেমী, একেবারে ইমরান খানের সঙ্গে সুরে সুর মিলিয়ে। এদেশে এর পরেও নারী আন্দোলন, নারী স্বাধীনতার কথা যারা বলেন, তাদের বাইরে তাকানো উচিত না দেশের ভিতরে আগে শত্রু খোঁজা উচিত? প্রথমে অনির্বাণ একটা কথায় যাব, যে এই যে আপনি আজকে আলোচনা সভাটা ডেকেছেন, শুরুতেই আমার মনে হলো সেটার উদ্দেশ্য বিফলে গেল। আর রাজুবাবুকে অনুরোধ করবো, আমি যখন কথা বলবো যদি আপনি পেছনে কথা না বলেন, আমি একটু ভালো লাগবে আর কি। এই যে ডেকেছেন আমাদের, এটা কি বিতর্কের বিষয় যে এই যে আজকে আমাদের মানব সভ্যতার জন্য তো একটা লজ্জার দিন। আমি সাবির ভাইয়ের সঙ্গে একদম একমত যে কাল যখন আমরা সন্ধ্যে থেকে দেখছি যে আফগানিস্তানের কাবুলের সমস্ত মানুষ, লক্ষ লক্ষ মানুষ প্লেনের পেছনে দৌড়চ্ছেন রানওয়ে দিয়ে, যেই রানওয়েতে যখন একটা প্লেন চলে তখন কারুর চলার অনুমতি নেই, লক্ষ লক্ষ মানুষ দৌড়চ্ছেন, ইঞ্জিনের ওপরে উঠে পড়ছেন, ফ্লাইটের পাখার ওপরে উঠে পড়ছেন এবং তারপরে পড়ে মৃত্যুবরণ করছেন। আমার তখন শুধু একটাই কথা মনে হচ্ছিল যে আমরা নাকি মঙ্গল গ্রহে যাচ্ছি, আমরা নাকি চাঁদে জমি কিনছি, আমরা কি সত্যিই কোথাও পৌঁছেছি? এটা মনে হচ্ছিল যে এইভাবে যদি মানুষকে বেঁচে থাকতে হয়, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তাহলে আমরা কোথায় আছি? আর আমরা যখন সত্যিই বলি না যে আমরা খুব স্বার্থপর, আজকে আমরা বলি না যে এই জেনারেশন স্বার্থপর, বাবা মাকে দেখে না, ওল্ড এজ হোমে পাঠিয়ে দেয়, তো আমরা তো আপামর পৃথিবী খুব স্বার্থপর, সবাই কোনো না কোনো স্বার্থে আজকে চুপ করে আছি সারা পৃথিবী, কেউ কি কোনো প্রতিবাদ করছি না। তাহলে আজকে এই আলোচনার যে বিষয়, অর্থাৎ একজন সাংসদ এরকম একটা কথা বললেন, আরও কি তালিবানরা লুকিয়ে আছেন, কেউ চুপ করে আছেন, বা আপামর পৃথিবী একটা সংকটের মুখে, পৃথিবীর সভ্যতা, সেখানে এই ছোট ছোট বিষয়, যে কে বিজেপির নেত্রী, কে এটা ভুলে গেছেন, কে ওটা কেন বলেছেন, সত্যি কি আজ এই তর্কের সময়? আমার তো মনে হয় না। এবং আমি সেই কারণে আজকে কাউকে কোনো রাজনৈতিক অভিহিত করছি, আমার মনে হয় তার থেকে অনেক বড় সংকটের মুখে আমরা দাঁড়িয়ে, যেখানে আমাদের একদম মানুষ কোন মানে জীবন এতটা জীবন এমন জায়গা পৌঁছে গেছে যে রানিং প্লেনে তাদের উঠতে হচ্ছে। ভাবতে পারেন কোথায় পৌঁছলে মানুষ এই জিনিস করে, প্রাণ বাঁচানোর জন্য মানুষ এমন মরিয়া যে ভুলে যাচ্ছে আজকে একটা 6 মাসের শিশু, না আজকে একটা 6 মাসের শিশুকে তার বাবা মা এয়ারপোর্টে ফেলে চলে গেছেন, সেই শিশুটা কাজে ভাবতে পাচ্ছেন মানুষ কোথায় পৌঁছলে জিনিস এখানে যায়, সেখানে কি এই তর্কের আজকে সত্যি সময়? প্রশ্ন নন্দিনী দি, যে এদেরকে কেউ স্বাধীনতা সংগ্রামী ভাবতে পারেন? যারা ভাবেন তারা কি, আমি সাংসদ ছেড়ে দিলাম, যারা ভাবেন এরা এমন ধরনের মানুষ যারা, তারা কি আদৌ সুস্থ? আমার সেটাই মনে, তারা কি সুস্থ? তারা কি বলছেন? তারা ভাবেন আমরা 47 দেখিনি, আমরা 71টাও দেখতে পাইনি, কিন্তু সেগুলো তার থেকেও তো এগুলো, এখন তো আমরা অনেক পিছিয়ে ছিলাম। আজ তো আমরা বলি আমরা চাঁদে গেছি, মহাকাশে গেছি, জমি কিনবো চাঁদে, আরো কোথায় কোথায় পৌঁছে গেছি তার তো ঠিকই নেই। আমরা নাকি সাংঘাতিক শিক্ষিত, সাংঘাতিক সভ্য, আমাদের তো স্বাধীনতার শেষ নেই। তারপরে এই চিত্র যদি আমাদের দেখতে হয়, আমরা কি মানুষ বলার দাবিদার? আপনারা বলুন তো। মুশকিলটা হচ্ছে, আমি দেবাশিস বাবুর কাছে আরেকবার যাবো। দেবাশিস বাবু, আপনি বলছিলেন খিলাফতের কথা, কিন্তু আমি খিলাফত অব্দি কেন যাবো দেবাশিস বাবু? আপনি খিলাফতের কথা বললেন বলে আমার মাথায় এলো, আমি সেই কারণে আপনাকে একটা ছবি স্মরণ করি দিই। 2015 সালের একটা ছবি, এদেশের একটি বিশ্ববিদ্যালয়, সাধারণভাবে সেই বিশ্ববিদ্যালয়কে আমরা বরাবর অত্যন্ত প্রতিবাদী অগ্রণী ভূমিকায় দেখে থাকি। গত কয়েক বছরে বারবার সেই বিশ্ববিদ্যালয়ের ছবি আমাদের সামনে এসছে।
অত্যন্ত ঐতিহাসিকভাবে খ্যাত একটি বিশ্ববিদ্যালয় জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় রেসেপ তাইপ এরদোগানকে 2015 সালে সাম্মানিক ডক্টরেট দিয়েছিল। যে ছবিটা রয়েছে আমাদের কাছে, আপনারা বললেন যে কেউ যদি চ্যালেঞ্জ করেন আমি এখনই দেখাতে পারি। রেসেপ তাইপ এরদোগানকে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের অনারারি ডক্টরেট দেওয়ার ছবি। সেই রেসেপ তাইপ এরদোগান, যিনি তৃতীয় দেশ হিসেবে যার দেশ তালিবানদেরকে স্বীকৃতি দিল। এখন আমার প্রশ্ন এখানেই দেবাশিস বাবু, আমার প্রশ্নটা এখানে দেবাশিস বাবু, খিলাফত অব্দি কেন যাব? আধুনিক খিলাফত যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের সমর্থকরা তো আমাদের দেশের ভিতরে বসে রয়েছে, বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করছে। সেটাই আমি সেটাই বলার চেষ্টা করছিলাম অনির্বাণ, আমি সেটাই বলার চেষ্টা করছিলাম। ইতিহাসের ছাত্র হিসেবে আমাদের জানতে হবে, আজকে তালিবানকে সমর্থন করার বীজ তখনই রোপণ হয়ে গেছিল যখন খিলাফত আন্দোলনকারীদের স্বাধীনতা সংগ্রামী বলা হয়েছিল। খিলাফতের জন্য যারা আন্দোলন করছিল, মোহাম্মদ আলী, শওকত আলী, এরা যারা খিলাফতিস্ট ছিল, তারা মুসলিম ব্রাদারহুড গোটা বিশ্বে খিলাফতের জন্য তারা মহাত্মা গান্ধী সমর্থন করেছিল। ভুলে গেলে চলবে না। আপনি যেটা বলছেন, দেখুন, যেটা ন্যায় ন্যায়, যেটা অন্যায় অন্যায়। খিলাফত মুভমেন্ট ব্রিটিশদের বিরুদ্ধে হয়েছিল, যেটাকে মহাত্মা গান্ধী সম্মান দিয়েছিলেন। মহাত্মা গান্ধী বলেছিলেন খিলাফত আন্দোলন থেকে আমি আবার ইতিহাস থেকে সামনে আসবো, আমি খিলাফতের কথা যেতে চাই না। ইতিহাসকে বিকৃত করে আমি রেসেপ তাইপ এরদোগানের কথা থাকি। খিলাফতের পরে দেবাশিস বাবু, খিলাফতের পরে খিলাফতের পরে গোটা বিশ্বে একটা বদল দেখেছিল। আমরা আতাতুর্ককে দেখেছি, কামাল পাশাকে দেখেছি। কামাল পাশা তুরস্কে আজকে মিউজিয়ামকে ধর্মস্থানে রূপান্তরিত করা হচ্ছে। আর সেই রূপান্তরের যিনি ভগীরথ, যিনি ধর্মনিরপেক্ষ তুরস্ককে প্রত্যেক দিন মৌলবাদী তুরস্কে পরিণত করছেন একটু একটু করে, সেই রেসেপ তাইপ এরদোগানকে এদেশে ডেকে একটি বিশ্ববিদ্যালয় আজ থেকে 6 বছর আগে অনারারি ডক্টরেট দিয়েছে, যে এরদোগানের দেশ, তৃতীয় দেশ এই তালিবানদেরকে রাজনৈতিক স্বীকৃতি দেওয়ার। আজকে ব্রহ্মাস্ত্র নিয়ে আলোচনায় ফিরছি। অনির্বাণের অগ্নিবাণে আজকে একদমই তাই। রাজনীতির জন্য আমার ঠিক এখানেই প্রশ্ন, আমার এতক্ষণ আলোচনা চালানোর পর যেটা মনে হচ্ছে, রাজনীতির জন্য ভারত আর কত বিপন্ন হবে? যে যার রাজনৈতিক স্বার্থ নিয়ে থাকুন, কিন্তু দেশকে বিপন্ন করে কেন, দেশের নিরাপত্তাকে বিপন্ন করে কেন? আমি নন্দিনী দি আপনার কাছ থেকে শুরু করব। 30 সেকেন্ড করে প্রত্যেকে টাইম দিচ্ছি, প্লিজ। আমি তো সবসময় বলছি যে রাজনীতির জন্য আমরা কোথায় নেমেছি আর কত নামবো, এবং আমার মতে, আমি যেহেতু সমাজকর্মী, পুরুষের অধিকার নিয়ে যদি বা কাজ করি, আজকে মানবাধিকার কর্মী হিসেবে বলতে চাই, সবার আগে দেশ, তার আগে কিচ্ছু হতে পারে না, তার আগে রাজনীতি কিছুতেই হতে পারে না। সব কিছুর আগে দেশ, তারপরে অন্য সব কিছু। নন্দিনীদি বলছেন সবকিছুর আগে দেশ, তারপরে অন্য সবকিছু। একই ধরনের মন্তব্য, একই ধরনের সমর্থন কিন্তু আমরা রাজনৈতিক দল শেষে পেয়েছি। আমি দুজনের বক্তব্য শোনাবো। বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের তরফে ফিরহাদ হাকিম। শুনে নিকে কি বললেন। সর্বত্রই এক মানসিকতা লুকিয়ে আছে। ভারতবর্ষের দুর্ভাগ্য হলো, ভারতবর্ষের দ্বিজাতি তত্ত্বের উৎপত্তি নিয়ে কোনোদিন এখানে দেশব্যাপী চর্চা হয়নি। আর তার থেকেও বড় দুর্ভাগ্য হলো, একা জিন্নার ঘাড়ের উপরে সমস্ত দোষ চাপিয়ে দিয়ে যারা গদিতে বসবার জন্য অত্যন্ত ব্যস্ত ছিলেন, তারা সমস্ত নিজেদের দায় নিজেদের ঘাট থেকে ছেড়ে ফেলে দিয়েছেন। আমি শুনে নেব ফিরহাদ হাকিমের বক্তব্য। এবং আমিও দেখে খুব কষ্ট পাচ্ছি, বিশেষ করে সেখানকার মহিলা, তারা মানুষ হিসেবে বাঁচতে পারবে? আর এটা আমার ব্যক্তিগত, আমার দল যা লিখেছে কাগজে আছে, কিন্তু আমিও প্রচণ্ড আতঙ্কিত। আমি নিজে আমি সহমত দলের, তার মধ্যে থেকেই বলছি। আমি 2 দিন 3 দিন ঘুম ভালো করে হয়নি। 3টে বাবার মেয়ে তো, আফগানিস্তানের সেই বাবাদের কি হচ্ছিল, কাবলিওয়ালার সেই বাচ্চাগুলো তো ওখানে আছে, মেয়েগুলো, তাদের কি অবস্থা হবে? টেনে নিয়ে গিয়ে বিক্রি করে দেবে, কি করবে? খুব আতঙ্কিত আমরা। রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারেন তারা বোধহয় এভাবেই পারেন। ফিরহাদ হাকিমের মনে পড়ছে কাবলিওয়ালার মিনির কথা, কাবলিওয়ালার নিজের মেয়ের কথা, যিনি আফগানিস্তানে ছেড়ে এখানে এসে বাচ্চার মিনিকে খুঁজে পেয়েছিলেন। ফিরহাদ হাকিমের মনে হচ্ছে তার কারণ তিনি সেন্সিবলি রাজনীতি করার চেষ্টা করছেন। দেবাশিস বাবু, বাকিরা করছেন কি? আপনার মত 30 সেকেন্ডে প্লিজ। ফিরহাদ হাকিমের বক্তব্য সমর্থন করা যায়, কিন্তু ওনার এটাও জানা উচিত যে কম বেশি এই প্রক্রিয়া, একই প্রক্রিয়া মালদা, মুর্শিদাবাদ,
উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বাংলার বিস্তীর্ণ অঞ্চলে যেখানে মাদ্রাসাগুলো গড়ে উঠেছে, খারাজি মাদ্রাসাগুলো গড়ে উঠেছে, এই খারাজি মাদ্রাসাগুলো একই ধরনের সন্ত্রাস রোপণ করছে, একই ধরনের জামাতি আর তালিবানি চিন্তাধারা পশ্চিম বাংলার মাটিতে আমার একদম সরাসরি ভাবে আপনার কি মনে হয় কোনোভাবে এদেশের ভিতরে যারা তালিবানদের মধ্যে স্বাধীনতা সংগ্রামী খুঁজে পাচ্ছেন তারা আসলে সাংস্কৃতিক ভিত্তিভূমি তৈরি করে দিচ্ছেন তালিবানদের? আপনি জানেন হাকিম যা বলেছেন, আমি ওনাকে জিজ্ঞেস করব যে উনি কেন বাংলাদেশি আর রোহিঙ্গিয়াকে পশ্চিমবঙ্গে ভর্তি করে রেখেছেন। আমি তো বাংলাদেশি ট্রান্সজেন্ডারের এগেইনস্ট কেসটা দেখছি, ক্যালকাটা হাইকোর্টে কেস দেখছি, এবার সুপ্রিম কোর্ট পিআইএল ফাইল করব। এত বাংলাদেশি পশ্চিমবঙ্গে আছে সেটা আমি বলতে পারবো না। পুরো অর্ধেক পশ্চিমবঙ্গ উনি বাংলাদেশি থেকে ভরে দিয়েছেন। We want peace in India. বলছেন না, দেশের এবার আপনি বিজেপি স্পোকপারসন হিসেবে বলছেন। সবদিকে প্রথম দেশ। আমি সাবির বাবুর কাছে আসবো। সাবির বাবু, সময় শেষ না, প্লিজ 30 সেকেন্ড। সাবির বাবু, আমার মনে হয় ভারতবর্ষে যারা দেশপ্রেমী আছে, ভারতবর্ষের মানুষ তা তালিবানদের বিরোধিতা করবে, কিন্তু ভারতবর্ষের বুকে ছোপা তালিবান, আমার মনে হয় আরএসএস একটা ছোপা তালিবান। ওরাও তো এইভাবে হিংসা রাজনীতি করছে, ওরাও তো নাগপুরে ভারতবর্ষের ঝান্ডা কোনোদিন তোলেনি, ওরাও তো মানুষের মধ্যে খালি হিন্দু মুসলিম মাগিয়ে মানুষের মধ্যে সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে। এই বিষের রাজনীতি ছড়িয়ে ছড়িয়ে আজকে এমন জায়গা হয়েছে যেতে রামের নাম করে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে ভারতের বুকেও। সেইগুলো তো প্রতিবাদ হবে না? কোন জায়গায় আমরা আমাদের দেশও পৌঁছে গেছে আপনি দেখুন। একটা নিরীহ ছেলেকে শুধু বলা হচ্ছে, জোর করে বলা হচ্ছে জয় শ্রীরাম বল, নাহলে তাকে হত্যা করে দেওয়া হবে, জুতো মারা হচ্ছে, দাড়ি কেটে দেওয়া হচ্ছে, অনেক জায়গা তো আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গা তো বলবেন না আপনারা। আপনি আইনজীবী হিসেবে বলুন, আপনি ফার্স্টে বলেন নাজিয়াজি আপনি আইনজীবী ছিলেন, এখন আপনি বিজেপি স্পোকপারসন হয়ে গেলেন। আপনি আইনজীবী হিসেবে বলুন, আইনত ভারতবর্ষের সংবিধানে কি কোথায় আছে জোর জবরদস্তি কাউকে তার ধর্মীয় পরিচয় দিয়ে আহত করা? আজকের বিতর্কে ফিরি রাজীববাবুর কাছে, সময় যেহেতু একেবারে শেষ। রাজীববাবু, 30 সেকেন্ডে আপনার কাছ থেকে উত্তর চাইবো। আরো একবার শফিকুর রহমান বুরকের যে বক্তব্য নিয়ে আমরা আজকে বিতর্ক করলাম তার পরিপ্রেক্ষিতে, একজন সাংসদ যখন তালিবানদের মধ্যে স্বাধীনতা সংগ্রামী খুঁজে পান তখন দেশের নিরাপত্তা বিপন্ন কি? মুসলমানদের ছাড়ছেন, আপনাকে ছাড়বে? দেখুন, এখানে দেবাশিস বাবু একটা কথা বলছেন, উনি তো আসলে আরএসএস আর বিজেপির এপিটোপি, তাই উনি বিজেপির হয়ে কথাগুলো বলছেন যে আমাদের মালদা, উত্তর 24 পরগনা, নর্থ 24 পরগনাতে নাকি প্রচুর জঙ্গি ঢুকছে। তো দাদা, সেই জঙ্গিগুলো ঢুকছে কাদেরকে টপকিয়ে? বিএসএফ কে টপকিয়ে। তো বিএসএফটা কার? সেন্ট্রাল ফেলিওর। সেখানে কিন্তু আমি আগেও বলেছি, আবার বলছি, বাংলার পুলিশ অ্যাক্টিভ, তাই সেই জঙ্গিগুলোকে অ্যারেস্ট করছে। আর পাশাপাশি আর এই যে আমাদের নাজিয়া ম্যাডাম যিনি বলছিলেন যে এখানে নাকি রোহিঙ্গাদের একটা আতুরঘর বা রোহিঙ্গা এবং বাংলাদেশে নাকি ভর্তি, আমি নাজিয়া ম্যাডামকে চ্যালেঞ্জ করছি, উনি আমাকে শেষ, আমার সময় যেতে একেবারে শেষ। দেবাশিস বাবু, একদম সংক্ষেপে আমি মাদ্রাসা মন্দির বা ধর্মস্থান নিয়ে কথা বলবার জন্য করিনি আজকের এই বিতর্ক। আমার বিতর্কের বিষয় ছিল যারা তালিবানদের মধ্যে দেশপ্রেম খুঁজে পান, স্বাধীনতা সংগ্রাম খুঁজে পান, তাদেরকে নিয়ে। এবং সেই বিতর্ক করতে গিয়ে দেখলাম সত্যি এখনো পর্যন্ত আমাদের দেশ বিপদমুক্ত নয়। তার কারণ এমন একটি বিতর্কেতেও কিন্তু সবাই শেষ পর্যন্ত একসঙ্গে থাকতে পারলেন না। কেউ এই দেশের ভিতরেই তালিবানদের সন্ধান পেলেন অন্যরকম ভাবে রাজনৈতিক মোড়কে, কেউ বা ইতিমধ্যে যাদের সন্ধান পাওয়া গিয়েছে, যাদের সন্ধান মিলেছে এই শফিকুর রহমান বুরকের মতো, তাদের বক্তব্যকে রাজনৈতিক নয় ব্যক্তিগত বলে দায় এড়াতে চাইলেন। জানি না তাদের রাজনৈতিক কোয়ালিশনের জন্য কিনা, কিন্তু শেষমেশ এদের হাতে দেশ নিরাপদ কিনা বা আদৌ নিরাপদ কিনা তা নিয়ে প্রশ্ন থেকে গেল। অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব এখানেই শেষ করছি। দিনের সেরা বাছাই করা খবরগুলো নিয়ে এবং অবশ্যই আফগানিস্তানের খবর নিয়ে ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। এই মুহূর্তে অনির্বাণের অগ্নিবাণে ফিরে এলাম বিতর্ক পর্ব শেষ করার পরে। এই মুহূর্তে সব থেকে বড় খবরগুলো নিয়ে ব্রেকিং নিউজ সেগমেন্টে। নিশ্চিতভাবে আপনারা জানেন গত কয়েকদিন ধরে যে খবরে এই দেশের স্বাধীনতা দিবসের দিন থেকে অর্থাৎ 15ই আগস্ট থেকে যে খবর থেকে আমরা কেউ গোটা বিশ্ব চোখ ফেরাতে পারছে না, তা আফগানিস্তানের খবর, কাবুলের খবর এবং আফগানিস্তানের একের পর এক জায়গায় তালিবানি দখলদারির খবর এবং তার ফলে মানুষের জীবন, প্রাণ, স্বাধীনতা, সম্পত্তি, সার্বিকভাবে মানবতার অসম্ভব দুর্দশা দুর্দিনের খবর। সেই খবরেই চোখ রাখবো। আজকেও আফগানিস্তান তালিবানদের দৌরাত্মে রীতিমতো অস্থির। ইতিমধ্যেই 550 শিশু হয় মৃত নয় আহত। শিশুদের ফেলে বিমানবন্দর থেকে পালিয়ে যাচ্ছেন মা বাবারা। প্রাণ ভয়ে এমন দৃশ্যও চোখে পড়ছে আফগানিস্তানে।
বিমানবন্দরে টারম্যাকের উপরে ভয়ার্ত মানুষের ছোটাছুটি বিমানে ওঠার জন্য এবং তারপর বিমান থেকে টুপ করে খেলনার মতো খসে পড়া এসব ছবি এখন ইতিমধ্যেই দেখে ফেলেছেন গোটা দেশের গোটা বিশ্বের মানুষ। আর এখন যে ছবি আপনাদেরকে দেখাবো, যে খবর আপনাদেরকে দেব, তা রীতিমতো আশঙ্কা। আপনারা কাবুলিওয়ালার বাঙালি বউয়ের কথা শুনেছেন, কিন্তু যদি বউ থাকে কাবুলিওয়ালাদের কাছে, অর্থাৎ আফগানিস্তানে, বিয়ে করেছিলেন সুব্রত দত্ত, আফগান মহিলা। বিয়ের পর কয়েকদিন আগে মাত্র বাপের বাড়ি গিয়েছেন তাঁর স্ত্রী, আর গিয়েই হঠাৎ আটকে পড়েছেন। তার কারণ, যে দেশে গিয়েছিলেন সেটা ছিল আফগান নির্বাচিত শাসকদের দেশ, আর এই মুহূর্তে যে দেশে আটকে আছেন তা তালিবানদের দেশ, যারা সভ্যতার শত্রু, জল্লাদ, যাদের উল্লাস এই মুহূর্তে আফগানিস্তানের রাস্তায় রাস্তায়। এই মুহূর্তে সুব্রত দত্ত সরাসরি আমার সঙ্গে রয়েছেন, কথা বলবো সুব্রত বাবুর সঙ্গে। সুব্রত বাবু, কি পরিস্থিতি? শেষ কবে কথা হয়েছে আপনার স্ত্রীর সঙ্গে? আমার সোশ্যাল মিডিয়াতে কালকে সন্ধ্যাবেলায় সোশ্যাল মিডিয়াতে লিখিত কথা হয়েছে ওর সঙ্গে, ফেসবুকে। ফোন কল কি করতে পারছেন সুব্রত বাবু? তার কারণ আফগানিস্তানে ফোনে যোগাযোগ প্রায় দুঃসাধ্য হয়ে উঠেছে। না, ফোন কল কেন, হোয়াটসঅ্যাপও পর্যন্ত রিড করছে না, ডেলিভারি হচ্ছে না। আর ও 3-4 দিন অন্তর অন্তর ফেসবুকে আসে। গতকাল এসেছিল, আমি আজকে হোপ করছি কোনো কারণে যদি চলে আসে আমার মেসেজেস গুলো পাবে। আবার নয়তো 2-3 দিনের ওয়েট, তাছাড়া ওয়েট করা ছাড়া কোনো উপায় তো নেই এখন। সুব্রত বাবু, আমি আপনার স্ত্রীর নিরাপত্তার জন্যই কোনোভাবে তার পরিচয়, নাম জানতে চাইছি না। তিনি কোথায় আছেন, কিভাবে আছেন, নিশ্চয়ই আপনি এই দেশের বিদেশ মন্ত্রককে জানিয়েছেন, তারা চেষ্টা করছে তাকে ফিরিয়ে নিয়ে আসার। কি ধরনের কথাবার্তা হলো বিদেশ মন্ত্রকের সঙ্গে, একটু জানাবেন আমাদেরকে সেটা, তার নাম ঊর্ধ্ব রেখে। ওনারা সমস্ত রকম হেল্প করতে রাজি হয়েছেন। এমনকি আমি তাদেরকে বলেছিলাম যে তার যেহেতু ফ্যামিলি রয়েছে, আমার স্ত্রীর যেহেতু ফ্যামিলি ওখানে রয়েছে, তার যে অবশিষ্ট ফ্যামিলি আছে তাদেরকে যদি সঙ্গে নিয়ে আসতে চায় সেটা সম্ভব কিনা, তারা তাতেও রাজি হয়েছে। একটি পার্টিকুলার গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে, ট্রাফিকিং নিয়ে কাজ করেন, তাদের মধ্যে একজন আছেন জিন্নাত দা, তার সঙ্গেও কথা হয়েছে। তিনি হচ্ছেন চেয়ারম্যান অর্গানাইজেশনের, মানে গভর্নমেন্ট বডিটার। তো ওনার সঙ্গেও কথা হয়েছে, উনিও আমাকে আশ্বাস দিয়েছেন যে এগুলো কোনো প্রবলেম নয়। অ্যাকচুয়ালি আমি আটকে রয়েছি, কেননা আমার মেসেজেস গুলো যতক্ষণ না আমার স্ত্রী পড়তে পারছেন ততক্ষণ আমি এটা নিয়ে এগোতে পারছি না। কেননা ওনার কোনো লোকাল নাম্বার উনি ওখানে নেননি বলে আমি লাস্ট জানি। নেবার কথাও ছিল না, সেরকম প্ল্যান ছিল না, কেননা কয়েকটা মাসের ব্যাপার ছিল। এখন সে যদি মেসেজেস গুলো না পড়ে, তার রেসপন্স যদি আমি না পাই, পুরো নিরুপায় হয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই আমার কাছে। আফগানিস্তানে যে ভারতীয় মিশন, তার সঙ্গে কি কোনোভাবে আপনার স্ত্রীর যোগাযোগ হয়েছে, বা তারা কি যোগাযোগ করতে পেরেছেন আপনার শ্বশুর বাড়ির সঙ্গে? না, আমার সঙ্গে গতকাল সন্ধ্যাবেলায় যা কথা হয়েছে, কোন রকম কোনো দিক থেকে যোগাযোগ হয়নি। আর আমার স্ত্রী যেহেতু একজন আফগান ভদ্রমহিলা, আমি জানি না, মেবি তিনি অতটা সিকিউর ফিল করছেন না রাস্তায় বেরোনো নিয়ে। এবং আমি ওনার সঙ্গে যে লাস্ট কথা বলেছি তাতে আমি আমাদের পার্সোনাল যে ডকুমেন্টেশনস আছে, যেখানে তার আমাদের বিএ সার্টিফিকেট, বাকি যা জিনিসপত্র, সেগুলো আমি ওকে বলেছি লুকিয়ে রাখতে। সেইটা অব্দি ও পড়েছে। আই এম শিওর সে তার নিজের মতন ব্যবস্থা করেছে। তার সঙ্গে তার ফ্যামিলির 2-4 জন রয়েছে, সো হোপফুলি দে আর সেফ। গতকাল অব্দি তারা বলেছে যে চিন্তা করো না, কিন্তু আমি জানি একজন মহিলা তার হাজবেন্ডকে অযথা চিন্তায় ফেলতে চাইবে না, তো সেই জন্যই সে বলছে। কিন্তু আমরা তো খবর পাচ্ছি, সো সেই খবরগুলো তো খুব একটা সুখদ নয়। সো সুব্রত বাবু, একটু জানতে চাইবো কিভাবে আপনাদের পরিচয়, কবে বিয়ে হলো, আপনার স্ত্রী আফগানিস্তান ছেড়ে এদেশে এলেন কবে, যদি একটু বলেন প্লিজ। দেখুন, আমি 2004-05 নাগাদ আমি আফগানিস্তানে গেছিলাম আমার কার্যসূত্রে। আমি কর্পোরেট ট্রেনার, আমি ট্রেনিং করতে গেছিলাম। সেই সময় ওর সঙ্গে আমার আলাপ। তারপরে প্রায় 5-6 বছর আমরা উই ওয়ার সিইং ইচ আদার। তারপরে 2015-তে আমরা ইন্ডিয়াতে, কলকাতাতেই বিয়ে করি। তারপর থেকে সে ইন্ডিয়াতেই থাকে, আফগানিস্তান যায়নি প্রায় 5 বছরের গ্যাপে। এই জুন মাসের প্রথমে সে আফগানিস্তান গেছে, কাবুল গেছে। এতদিন ধরে আপনি ভারতেই ছিলেন, যে আফগানিস্তানে গিয়েছেন সেই আফগানিস্তানটা একটা অন্যরকম আফগানিস্তান ছিল, এখন তালিবানদের অন্যরকম। আমি গর্ব করতাম ওই আফগানিস্তানকে নিয়ে। আমি লোককে বলতাম যে আফগানিস্তানে আমি চারিদিকে ডেভেলপমেন্ট দেখেছি, আমাদের কারেন্সি ভ্যালু পর্যন্ত আফগানিস্তানের সঙ্গে একদম সিমিলার।
আমি আফগানিস্তানের অনেক কিছু আমার ভালো লাগতো, মানুষজন, সবকিছু। এইটা আমি এখন যা দেখছি ওটা সেই পুরনো আফগানিস্তানের গল্প যেটা শুনতাম আজ থেকে বোধহয় 15-20 বছর আগে, সেই আফগানিস্তান এখন আবার দেখতে পাচ্ছি। এটা ভীষণ ভয়ঙ্কর রূপ, কেননা আমি আমার স্ত্রীর মুখ থেকে অনেক গল্প শুনেছিলাম আফগানিস্তানের। সেই সব গল্প যদি আবার রিপিট হয় বলার নেই, ভীষণ বাজে হবে আর কি, ভীষণ ভীষণ। আপনার স্ত্রীর বেড়ে ওঠার আপনার স্ত্রীর বেড়ে ওঠার একটা পর্ব তো বোধহয় তালিবান শাসিত আফগানিস্তানে, যখনও তালিবানদের দখলের মধ্যে ছিল আগের ফেজে, সেই সময়টা কিভাবে উনি জানি মানে আপনার কাছে গল্প করেছেন বা কি, তখন কি ওনার স্কুল ডেজ বা কলেজ ডেজ? ওনার ফ্যামিলির অনেক সদস্য তালিবানদের হাতে, কেননা আমার স্ত্রী অ্যাকচুয়ালি একটা মাইনরিটি ক্ল্যান থেকে বিলং করেন। উনি ওনাদের বলা হয় হাজারাজ। তো এবং ওরা দে অরিজিনালি বিলং টু বামিয়ান বলে যে জায়গাটা আছে যেখানে বুদ্ধ মূর্তি ভেঙে ফেলা হয়েছিল, সেখান থেকে অরিজিনালি বিলং করে, যদিও উনি ওখানে থাকেননি কোনোদিন। ওনার জন্ম কর্ম সবকিছুই আফগানিস্তান, এই কাবুলে। কিন্তু উনি আমাকে বলতেন যে 6th স্ট্যান্ডার্ড অব্দি পড়াশোনা করবার পর প্রায় 4 বছর ওদের পড়াশোনা একদমই বন্ধ ছিল। সেই সময়টা ওরা বাড়িতে বসে পড়তো, সেই সময় একদম তালিবানের মানে গার্ড হয়ে গেছিল সেই জায়গাটা, তো কাবুল স্পেশালি। তো পড়াশোনা করা সম্ভব ছিল না। তারপরে ওদেরকে আফগান গভর্নমেন্ট আর কি ফার্স্ট স্কুলিং করিয়ে 10th স্ট্যান্ডার্ড কমপ্লিট করিয়ে তারপরে আস্তে আস্তে করে আবার ডেমোক্রেসি যখন ফিরেছে তখন ওরা আবার পড়াশোনা শুরু করেছে, এন্ড শি কমপ্লিটেড হোয়াটএভার শি কুড। সুব্রতবাবু, আমি আপনাকে কোনোভাবেই কোনো রাজনীতির মধ্যে জড়াতে চাই না, তাই কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম বলে আপনাকে ভারাক্রান্ত করবো না, এটা আপনার সেটা শোনবার সময়ও নয় এখন। তবু আমি আপনাকে জাস্ট দুটো ইনফরমেশন দিচ্ছি। এদেশেরই কোনো একটি রাজনৈতিক দলের একজন সাংসদ বলছেন তালিবানদেরকে স্বাধীনতা সংগ্রামী, তারা দেশ স্বাধীন করছে, স্বাধীনতা যোদ্ধা। আবার কেউ বলছেন তালিবানদের এই জয় নাকি স্বর্গ থেকে ঠিক হয়েছে, স্বর্গ থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। আপনার এই যে আপনার স্ত্রীর যে অভিজ্ঞতা পুরনো, আপনার তালিবান মুক্ত আফগানিস্তানকে দেখার অভিজ্ঞতা, আর এই মুহূর্তে আপনি যে উদ্বেগের মধ্যে রয়েছেন নতুন করে তালিবান শাসিত আফগানিস্তানে, এই সবটা মিলিয়ে আপনার কি তালিবানদেরকে স্বর্গের দূত, স্বাধীনতা যোদ্ধা ইত্যাদি বলে মনে হয়? স্বর্গের দূত কি মানুষ মারে? স্বর্গের দূত? কিন্তু আমি এইটুকুনি বলতে পারি যে দেখুন, মানুষ সবাই, ওরা বোধহয় ব্রেন ওয়াশড, আমি জানি না, কোনো না কোনো ভুল ভাল কাজ চলছে। আই সিরিয়াসলি হ্যাভ নো আইডিয়া। কিন্তু আমি এইটুকুনি বলতে পারি, যারা বলছেন যে এটা মানে এটা যারা ভাবছেন, যারা প্রো কথাবার্তা বলছেন, প্রো প্রেজেন্ট সিচুয়েশন কথাবার্তা বলছেন, তাদের একটু ভেবে চিন্তে দেখা উচিত। দে মাস্ট হ্যাভ গন ক্রেজি। আর আমার তো মনে হয় তাদের একবার কাবুল যাওয়া উচিত। ইনফ্যাক্ট আমিও যখন গেছিলাম, আমার কাছে কাবুলের প্রচুর ভিডিও ছবি আছে। আমি যখন গেছিলাম তখনও পর্যন্ত তালিবান হানা হতো, কিন্তু এতটা এরকম ছিল না, ডেমোক্রেটিক গভর্নমেন্ট ছিল, কোল্ড ওয়ার চলছিল তখন। আমি যখন যেতাম, আমি রেগুলারলি যেতাম, প্রায়শই যেতাম, এবং সেই সময়কার ভিডিওতে, ছবিতে আমি প্রচুর, আমার কাছে এখনো ক্যামেরা বন্দি আছে, ছবি বন্দি আছে, প্রচুর মানে রাস্তায় ক্যানন্স দাঁড় করানো, প্রচুর, মানে তখনও আমি গাড়ির ওপরে, মানে জিপসি গাড়ির মতন দেখতে গাড়িগুলোর ওপরে, টয়োটার গাড়ির ওপরে আমি তখন ওই সাবমেশিন গান লাগাবার যে একটা ছোট্ট ইয়ের মতন বেরিয়ে থাকে, যেটাতে সাবমেশিন গানটা ঢোকানো হয়, সেগুলো আমি সবকটা গাড়িতেই মোটামুটি দেখেছি, এক্সেপ্ট ফর প্রাইভেট ভেহিকলস। রাস্তায় পুলিশের পাহারা। ইনফ্যাক্ট আমি ছবি তোলবার চেষ্টা করেছিলাম, পুলিশ এসে আমাকে আটকে দিয়েছিল, যদিও ছবিটা তুলে নিয়েছিলাম, তারপরে আটকে ছিল। এবং তারা ইন্ডিয়ান শুনলে পরে সেই সময় প্রচন্ড ভালোবাসতো, দে ওয়্যার ভেরি ভেরি রেসপেক্টফুল টুয়ার্ডস ইন্ডিয়ানস। এখনো তারা তাই, মোস্ট প্রবাবলি। পলিটিক্যাল ব্যাপারটা আলাদা, ডিপ্লোমেসি ইজ ডিফারেন্ট। একদমই পলিটিক্যাল ব্যাপারটা আলাদা, সেটা বলে সত্যি আমাদের সাধারণ মানুষের বোধ, বুদ্ধি, অনুভব সবকিছুর বাইরে। এরা যে কবে সত্যি সত্যি সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে সাধারণ মানুষের মনের কথা বুঝে আমাদের মতো করে ভাবতে পারবেন জানি না। সুব্রতবাবু, এই মুহূর্তে আমরা আপনার মনের কথা জানতে চাই। সুব্রতবাবু, আপনার শ্বশুরবাড়ির কথা, আপনার শেষ কবে আপনি আফগানিস্তান গিয়েছিলেন, তখন কি স্ত্রী সঙ্গে ছিলেন, যদি সেগুলো একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। না, আমার বিয়ের পর আমি আফগানিস্তান যাইনি। আমাকে আমাদের গভর্নমেন্টের তরফ থেকে বারণ করা হয়েছিল, তাই জন্য আমি ট্রেনিং করা বন্ধ করে দিয়েছিলাম। এবং খুব সম্ভবত আমার স্ত্রীও যে গেছেন, তিনি এই এত কটা বছর ওয়েট করেছিলেন, কেননা তিনিও সিকিউর ফিল করতেন না। আনফর্চুনেটলি যখন তিনি একটা কারণে গেছিলেন, তার বোনের সঙ্গে একটা বিশেষ কারণে দেখা করা জরুরি ছিল, কিন্তু তিনি এমনই একটা আনফর্চুনেট সিচুয়েশন যে তিনি যখন গেলেন তখনই এই সিচুয়েশনটা তৈরি হলো। বাট আমি আপনাকে এইটুকুনি বলতে পারি, এই মুহূর্তে আমার মনের অবস্থা ব্যক্ত করবার মতন নয়। এতটা হেল্পলেস জীবনে লাগেনি। আই হ্যাভ বিন
মাইসেলফ আই হ্যাভ বিন আ ফাইটার অল থ্রু মাই লাইফ, আমি অনেক জীবন দেখেছি, কিন্তু এইরকম একটা সিচুয়েশন এরকম হাত বন্ধ হয়ে পড়ে থাকতে হবে। মানে আমি আমার বউকে লিখেছি যে মানে যদি একটা ফ্লাইটও চলে তো আমি আই উইল প্রবাবলি গো এন্ড গেট হার ব্যাক, আমি ভয় পাই না। কিন্তু এখন তো সেটারও উপায় নেই, মানে আই ক্যানট গো এন্ড গেট হার ব্যাক। ইনফ্যাক্ট এখন কানেক্ট করাই মুশকিল হচ্ছে। আই নিড টু নো হার লোকেশন, লেটেস্ট ওয়্যার অ্যাবাউট আমার কাছে কিছু নেই। আর এখন অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে মনের অবস্থা কি বলবো, মনের অবস্থা বোকার মতন হাসা ছাড়া আর কোনো উপায় নেই, চোখে জল আসলেও হাসতে হবে। there is no use crying and wasting my time। আমি চারিদিকে ফোন করছি, কথা বলছি, আমার কাবুলে প্রচুর বন্ধু আছে ফরচুনেটলি, যেহেতু আমি ওখানে ট্রেনিং করাতাম। তাদের মধ্যে 2-4 জনের সঙ্গে কথা হয়েছে, তাদের মধ্যে একজন বলেছে, একজন এতটা আশ্বাস দিয়েছে আপনি যদি এখানে আসেন আপনি কাউকে কিছু বলবেন না, আমি আপনাকে একজন ভদ্রলোক দেবো যে আপনাকে গাড়ি করে আপনার যেখানে যাওয়ার সেখানে নিয়ে যাবে। এবং আমাকে বলেছে যে ডোন্ট ডেয়ার টু কাম উইদাউট প্রিপারেশন। মানে আমার তার সঙ্গে একবার কথা হয়েছিল, কিন্তু যার সঙ্গে কথা হচ্ছে তারও ফ্যামিলি কাবুলে রয়েছে, সে ভদ্রলোক নিজে জার্মানিতে এখন, কিন্তু আমার বন্ধু কাবুল মানে আফগান ছেলে, তার সঙ্গে আমার কথা হয়েছে, ও খোঁজ খবর মানে আমাদের কমন ফ্রেন্ড, তো খোঁজ খবর ও নেবে বলেছে, মানে কতটা সিকিউরড আছে, কি বৃত্তান্ত কোথায় আছে, মানে আমি বলেছি ওকে আমাদের বাকি বন্ধুদের জানাতে। সো লেটস সি। বিদেশ মন্ত্রকের সূত্রে এখনো পর্যন্ত তার মানে কোনো সরাসরি কোনো খবর নির্দিষ্টভাবে আপনার শ্বশুর বাড়ি বা আপনার স্ত্রী এখনো পাননি? না, সেটা আমি ওনাদের দোষ এই মুহূর্তে দেব না, কেননা আমিও ওনাদেরকে গো হেডটা দিতে পারছি না ততক্ষণ যতক্ষণ না আমার স্ত্রী বলছে, মানে তিনি অ্যাটলিস্ট মেসেজ পড়ে আমাকে একটা রেসপন্ড করছেন যে আই এম সিকিউরড, দে ক্যান আই মিন পিপল ক্যান কাম এন্ড পিক মি আপ অর আই ক্যান গো আউট অন দ্য স্ট্রিটস। আমি একটা উত্তরের অপেক্ষা করছি। ইনফ্যাক্ট আমি যখন আপনাদের বিরতির সময় চলছিল তখনও আমি ওকে আরেকটা লাস্ট মেসেজ করলাম, লাস্ট নয় মানে আমি আরেকটা মেসেজ করলাম, এবং মোস্ট প্রবাবলি সারা রাত ধরে করতে থাকবো। একেবারেই আপনার এই মনের এই উদ্বেগের অবস্থা, এই উৎকণ্ঠা বুঝতে পারছি সুব্রতবাবু। যত দ্রুত সম্ভব আপনি খবর পাবেন, আপনার সঙ্গে আমরা নিশ্চিতভাবে সহমর্মী, আমরাও চাইবো যত দ্রুত সম্ভব আপনি খবর পান, আমরাও আপনার এই প্রার্থনার অংশীদার। এবং আমরা চাইবো সুব্রতবাবু, আমার মতো নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন, আমাদের মতো গোটা বাংলার মানুষ এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছেন, আপনার সহমর্মী। আপনি খবর পেলে আমাদের জানাবেন প্লিজ, এবং আপনার এই সুখবরটা নিশ্চিতভাবে শেয়ার করতে চাইবো সুব্রতবাবু। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই কঠিন মানসিক অবস্থা, এই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে সময় দেওয়ার জন্য। সুব্রতবাবু, আপনি আপনার স্ত্রীকে আপনার শ্বশুরবাড়িকে ফিরে পান এবং যত দ্রুত সম্ভব তাদেরকে এদেশের মাটিতে নিরাপদ অবস্থায় দেখতে পান, এই প্রার্থনা রেখে শেষ করছি। আপনার সঙ্গে নিশ্চিতভাবে রিপাবলিক বাংলা, রিপাবলিক নেটওয়ার্ক যোগাযোগ রেখে চলবে। অনেক ধন্যবাদ সুব্রতবাবু। একটা ছোট বিরতির সময় আছে, বিরতিতে যাওয়ার আগে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি আফগানিস্তানের এই মুহূর্তের অবস্থাটা কি, সেটা বোধ হয় কিছুটা হলেও সুব্রত দত্তকে দেখে তার কথা শুনে বুঝতে পারলেন, যার স্ত্রী এই মুহূর্তে আফগানিস্তানে দিন কাটাচ্ছেন, এবং কাটাচ্ছেন বললে ভুল বলা হবে, যিনি এই মুহূর্তে উদ্বেগ উৎকণ্ঠার প্রহর গুনছেন কবে কিভাবে স্ত্রীকে ফিরে পাবেন আবার এদেশের মাটিতে। একটা ছোট বিরতির পর ফিরে আসছি রিপাবলিক বাংলায় অনির্বাণের অগ্নিবাণের ব্রেকিং নিউজ নিয়ে। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। অনির্বাণের অগ্নিবাণে এই মুহূর্তের সমস্ত ব্রেকিং খবরগুলো আপনাদেরকে দিলাম। আফগানিস্তানের পরিস্থিতি, আফগানিস্তানের এই মুহূর্তের সবচেয়ে তাজা আপডেট আপনাদেরকে জানালাম। এই মুহূর্তে ফিরিয়ে দেব স্বর্ণালীর কাছে, এরপরে আফগানিস্তানের মহিলাদের, বিশেষ করে মহিলাদের অবস্থা নিয়ে জানবার জন্য এবং সার্বিক আফগান পরিস্থিতি নিয়ে জানবার জন্য চোখ রাখুন স্বর্ণালীর সঙ্গে। সোজাসুজি স্বর্ণালী।